দুইটা পান লিয়ে গে ওই গাড়ি এনো এই পান আমি তো দেখা যায় বিক্রি করতে পারি, আমার তো লাভ হয়ে যাওয়া গেছে। বিদেশি চাটা যদি বানানো শিখতে লাগে তাহলে মানুষ আমাকে বিদেশি কারিগর বলবো। মানুষ সে বিদেশ থেকে সোনা গয়না আনে, সে সোনা গয়না আনে না, সে বলে কেতলি নিয়ে আসছে চা বেচবো, উমার বুতে বলে চা বেচবো। আমার ভিতরে আবেগ ছিল, আমি কি বিদেশি কারিগর বলবো? কোথায় আবেগ দেয় ওই দিন, আবেগ আরো বললে গেছে। আমি 6,000 টাকার বেতনের জন্য চাকরি পিছিয়ে দৌড়াইছি, কিন্তু বেতন চাকরি পাই না। আমার কিনে কিন্তু আজকে 72 জন কর্মচারী 12 থেকে 28,000 টাকা বেতন দিতে পারছি। এতটা আমাদের ভালোবাসা ছিল, একটা ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করতাম, একটা বালিশে আমরা ঘুমাইতাম, আর একটা থালিতেই আমরা খাবার খেতাম। টাকা যখন আসলাম তার পকেটে টাকা ছিল না, আমাকে মেয়েকে ভালো বিছানায় রাখবে সেটাও ছিল না। আমাদেরকে একজন মশারি, তোশক আর একটা পাটি কিনে দিয়েছিল, সেখানেই ঘুমাইছিলাম আমরা। আমি আজহারউদ্দিন, বাবা আলিমুদ্দিন, বাড়ি ময়মনসিংহ ত্রিশালে নদার গ্রামে। আমার বাবা একজন দিনমজুর, মাটির কাজ করতো। আমরা 4 ভাই বোন। আগের কার কাজের লোকেরা ছিল, যদি সারাদিন কাজ করেন আপনাকে 2 টাকা মানে দিবে, অথবা 2 পট চাউল দিবে বিকালে। 1 পট চাউলে তো আমাদের 2 বেলা 3 বেলা খাবার তো প্রশ্নই আসে না। 2 বেলা রাত্রে তো খাইতেই হবে যতক্ষণই হোক। আমরা এই 2 বেলা খাবারে কিন্তু বেশি করে পানি দিয়ে এই চাউল ভিজিয়ে জাল দিয়ে কিন্তু আমরা এই জীবন ধারণ করেছি। গ্রামে যদি কোনো অনুষ্ঠান হইতো আমাদের কিন্তু আমরা তো দরিদ্র, তার কারণ আমাদেরকে ওইভাবে দাওয়াত তো দিত না। ভাবতো যে এই আর আসলে কি হয় না হয়, পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাই আমরা মনে মনে ভাবতাম, আমাদের যদি ওই মাসকালের ডালটা আজকে ওই তো পেট ভরে খাই বইতাম। গ্রামের যে মাসকালের ডালের মিডরি, আপনারা বুঝেন কিনা, মানে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে তৈরি করা এই পানি পানি, এটা হইলে না জানি কি খাইতাম। এই খাবারটাই আমার স্বপ্ন ছিল বড়। আমি যদি খালি পেট ভরে খাইর বইতাম, আমার আব্বা আমাকে খাওয়াইতে পারতাম। যেহেতু একবার আনলে 1 পট চাউল পানি দিয়ে জাল দিয়ে আমরা কোনোদিন হাতে মুটিয়ে খাবার খাইতে পারিনি। যেহেতু পানি পানি, এটা তো মুর্দা ধরার মতো না, আমরা এই চুমুক দিয়ে লবণ মিশিয়ে খেয়েছি। এই যে 4 জন মানুষ খাবারই হচ্ছে না, তা আমরা কি পোশাক পরবো? আমার মা পুষ্ট মনে আছে, আমার বাবার 2টা সিরালো গিয়ে একসাথে অ্যাড করে কোনো মতে পিন্দে করেছে। আমার মনে আশা জাগছিল, আমি যদি আমার মাকে একটা কাপড় কিনে দেওয়ার পাইতাম আবার অনেক ভালো লাগতো। দুর্গা মা যাকে বলে আর কি, নদীতে ফালাইছিল, নদীর যে ব্রিজ করছিল ওই ব্রিজের এখানে এরকম খুঁটা খুঁটা ছিল, ওখানে এই দুর্গা মা বাঁধে গেছে। তার শাড়িটা ঢেউ ঢেউ এক আঁচল ভাসতেছে, আরেক আঁচল খেরের সাথে মিশে আছে। ওই দিন যদি আমি সাঁতার দিতে পারতাম, ঠিকই আমার মাকে কাপড়টা এনে দিতে পারতাম। আমি কিন্তু বেশি লেখাপড়াও করতে পারিনি, যেহেতু 5 পর্যন্ত 4-5 তৈরি পড়েছি, তাও বা 1 টাকা ফিসের জন্য দেখে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি। লেখাপড়া বন্ধ হয়ে গেল, খাবার তো জোগাড়তে হবে। তখন এক গৃহস্থর কাছে 4-5টা গরু রাখার দায়িত্ব নিলাম। ভোরে উঠে আমার এই ঘাস কাটাখানি, কতবার যে আঙুল কেটেছে, এমন বৃষ্টি এমন জ্বর, তখন এই বৃষ্টির ভিতরে গরুকে খাবার দিতে হবে। রাখালের তো আমাকে থাকতে দেয় না। আমার যেহেতু বুঝতেই পারছেন যে গরুর আর কি মাথা দিয়ে গোবর বাই আসছে, মানে গোবরের মাথা আর আমার পরিষ্কার কি গোসল কি সাবান কি, আমাকে তারা খাবার খাওয়াচ্ছে, তাও আলাদা আলাদা খাবার বাটি দিয়ে নিয়ে দিচ্ছে। আমি তো সেই ছেলে, ওদের বাসা থাকতে দেয় না। রাত্রে যে এসে আবার এই একটু ঘুমাবো, এই ঘুমানোর স্বপ্নটাও আমার ছিল না। বিজলি তো প্রথম বৃষ্টি ভিজা ভিজা থামিয়া যাবে, যখন দেখি না জ্বর শুরু হয়ে গেছে, তখন বৃষ্টিতে ভিজেই আমরা দৌড়াইয়া স্কুলের বারিন্দায় গিয়া আশ্রয় নিতাম। আমি যে গৃহস্থর কাজ করতাম, ঠিক ওই গৃহস্থের দিন রোজি কাজ করতে গেছে আমার বাবা একদিন হঠাৎ করে দেখে আমার উপর ব্যাপক গোবর পালানো, একটা সব কাজ, এটা দেখে বাবা জোর জোরে কান্নায় বেসে গেল যে বাবা ওর কাজ করতে হবে না। বাবা কিন্তু বাড়িতে নিয়ে এসেছে। তখন হঠাৎ করে বিশাল বাজার ডাকি তো আমার বাড়ির কাছেই। আব্বারে বললাম, আব্বা আমার 1 টাকা দাও, আমি ত্রিশাল বাজারও যাই, ত্রিশালে গিয়ে আমি কিছু করবো। পানের খিলির দোকানে গেলাম, গিয়ে খিলিগুলার বললাম, ভাই 50 পয়সার পান, আমারে 2টা পান দেন। 2টা পান লিয়ে গে ওই গাড়ি এনো এই পান এই গাড়ির মধ্যে নামিয়ে সে পান পাচ্ছে না, সে 1 টাকা দাম আঁকতে পানটা কিনো। 2টা পান আমি 2 টাকা বিক্রি করে ফেললাম। এই আমার মনে আশা জেগে গেল, আমি তো দেখা যায় বিক্রি করতে পারি, আমার তো লাভ হয়ে যাওয়া গেছে। তখন 2 টাকা দেয় 4টা পান নিলাম। ওই দিনে আমার এই যাত্রা শুরু হয়। 4টা পান যখন 4 টাকা বিক্রি করলাম, আমার 2 টাকা ব্যবসা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে অনেক খুশি, আমি অনেক হ্যাপি। এইখান থেকে আমার কিন্তু হকারি যাত্রা
শুরু হয়ে গেল। পরে এক সময় পানি চাচ্ছে মানুষের, ড্রাইভাররা বিভিন্ন লোক, আরেকজনের ঘর থেকে একটা জগ নিলাম, পানির সিলভারের জগ নিয়ে একটা গ্লাস নিয়ে আমি চাক্কার নিচে উকি পারতাম, উকি পাইরে পাইরে গ্লাস দিয়ে পানি দিতাম। 10 পাই 20 পয়সা 4 আনা 8 আনা যে যেরকম দিত। দেখলাম যে আবার সবাই ওইটা বকা জড়তেছে, ছোট মানুষ। পরে ওইনের লোকেরা, কমিটির লোকেরা আমার এই পানি বেচা হকারি করা আমার বন্ধ করে দিল। আমি কি করবো আমি বুঝছেন, আমি কয়দিন ব্যবসা না করতে আবার সেই খাবারের কষ্ট, তাই সেগুলো লাকড়ি টুকানি লইলাম গাছে। একদিন লাকড়িও নাই, এমন খিদা পেট, গরো চাউল নেই, আমি যে কি করবো বুঝা পাই না। পেটের নেই, ঢাকা এক মনেলের বাসার কাজের দিয়েছিল আমাকে, আমি সেখানে থালি বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মেজু মুছা, আমি সব কিছু করতাম। কিন্তু ওখানে আমার আব্বা ঘন ঘন আসতে বিদায়, কিন্তু রানার রাগ হইতো, যাই তোর বাবা কেন আসে। ওখানেও লেখাপড়ার একটা আবেগজন ছিল, যারা যে তখন ওদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতো, তখন যদি ক খ পড়তো, আমি ক খ পড়া সুপার নিচে একটা চট ছিল, সুপার নিচে আমার খাতা কলম হামলাই রাখতাম। সরাই আম কলাই কাল্লা কলা এরকম বানান শিখাইতো বাচ্চারা। আমি কিন্তু সারা রাইতে কলাই কাল্লা কলা মজাই লাগতো, আর সারা রাত পয়ালতাম। আবার সকালে হইলে আমার মা শুরু করতো, যেহেতু ছোট মানুষ, সকালে উঠে এই লাত্তি শুরু করতো, বরফ দিত, এই উঠোস না কেন। আমার কিন্তু পড়ার জন্য এত আবেগ ছিল। এখন কিন্তু আমার হাতে মোটামুটি ভালো, আমি কিন্তু কোনো স্কুলে না পড়লেও ওখানে আমার বাবাকে গালিমন্দ করতো, আসে বারবার কেন যায়। তখন বাবা দেখলো যে যে আমার ছেলেকে দেখতে দেখানোর জন্য তাহলে অত্যাচার করা হচ্ছে হয়তো, পরে আমাকে ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছে। তখন আমি গাড়ির মধ্যে ব্যবসা করি। সাবানা একটা চকলেট আছে, 4 আনা 25 পয়সা করে বিক্রি হইতো, 5টা 1 টাকা বিক্রি হইতো। আর একটা কোকা-কোলা মানে বিভিন্ন কোম্পানির মানে চকলেট 1 টাকা করে বিক্রি কিন্তু। বিক্রি করতে করতে গাজীপুর এসে বললাম পোস্ট অফিসে নামি না, আমাকে যদি আবার না করে। আমি এইবার করতে করতে কিন্তু একসময় এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যাই। এখানে ফ্লাইওভার ছিল একটা বড়, ওখানে বসে কিন্তু আমি চকলেট বিক্রি করতাম। একটু পরিচিত লাভ করলাম। এখানে একটা পাবলিক টয়লেট ছিল, যেহেতু আমি দৌড়াদৌড়ি করে, আমারও তো একটা এয়ার আছে, শৌচাগারের ব্যাপার আছে। তখন আমি এখানে একদিন থাকি, তো একসময় পাবলিক টয়লেটের ছাদেও ঘুমাইছি। দীর্ঘদিন ব্যবসা এবং চলমান করতে করতে এখান থেকে কিন্তু আমার আবার যিনি এই পাবলিক টয়লেটটা নিছে, ওনার কাছ থেকে আমি কন্ট্যাক্ট নিছি পাবলিক টয়লেট, যে গাড়ি ধুইয়া ওয়াশ করে আমি আপনি 50 টাকা নেবেন, আমি 50 টাকা নিব। 100 টাকা একটা গাড়ি ও দেওয়ারে আসছিল। তখন আমি কিন্তু মোটামুটি বাড়িতে যাইতাম আসতাম। এক পথযাত্রীর সাথে আমার সম্পর্ক হয়, অনেক কবি মানুষ, ওনাকে আমার জীবনের কথাগুলো বললাম। তখন একদিন কিন্তু আমি ওখানে ওনাদের বাড়িতে যাই, বললো যে আমার 3 মেয়ে 2 ছেলে। কবির গল্প লিখতে গিয়ে কবির মেয়েকে আমি গ্রহণ করে ফেললাম, আবারও চাপ বেড়ে গেল। এয়ারপোর্টে যখন গাড়ি দিই, এক লোক অফার দিল, আপনার বিদেশ চলে যান, আমি ব্যবস্থা করব, আপনি 40,000 টাকা বেতন, 20,000 টাকা আমাকে দিবেন, 20,000 টাকা আপনি নেবেন। তখন ভাবলাম এত ভালো, আমি বিদেশে যাবো গা। দুবাই গেলাম, আবুধাবি আলসাপিয়া হোটেল নামে একটা হোটেলে। ওখানে আমাকে কাপড়ের এগুলো দিছিল, যে কাপড়ের যে ধুইতে এটা আমি হাতে ঘাও হয়ে যায়। আমি বললাম যে না, আমি এটা করবো না, আমি বাংলাদেশে যাবো। যে আনছে সে তো চিন্তা করতেছে, কিরে মাত্র আনলাম, তাহলে আমার তো লস হয়ে যাবে। তখন সেই বলবো এক কাজ করো, চা কফি তৈরি করে সে ব্রাসে ওদের সাথে তুমি হেল্প করো। এই মনে করেন বিদেশি চায়ের বানানোর যে আমার চিন্তা ধারণা, মানে গ্রামে যারা টিভি দেখতো বসে 1 কাপ চা 5 টাকা কিন্তু, এদের নিয়ে চিন্তা করতাম যে আমি তো গ্রামে চা বানাই, বিদেশি কারিগর বলবে। তখন কিন্তু আমি এই চিন্তা ধারণাই কিন্তু সেখানে এই চা বানানো, ওনারা বসে থাকতো, ওনাদেরকে আমি যাবাই শরীর মেসেজ করে বস আমি এরকম করতেছি, আপনি করতে হবে না, আমি করে দিচ্ছি। এরকম শ্রমটা কিন্তু আমি নিয়েছি, তাদেরকে বসায় রাখতাম। তারা যে কাজটা করতে চাইতো আমি নিজের যাই শ্রমগুলো করতাম, যে কৌশলটা আমি কিন্তু রপ্ত করে পেরেছি। যেহেতু আমি 5 টাকা দামের চা খাইছি, আমি তো কফি খাই নাই, আমি তো 50 টাকা দামের চার সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না। যেহেতু আমি গ্রামের ছেলে, আমি চিন্তা করছি 5 টাকা দামের চা খাইছি, এই দামি চাটা বাংলাদেশে খাবে কিনা, এটা লয়ে টেনশন ছিল। কিছুদিন পরে আমি কিছু গাল্লা দোষপত্র নিয়ে একজনে বললো, যদি কাজ না করো ধরা দিলে তোমাকে বাংলাদেশে নিয়ে যাবে গা। তখন আমি এইভাবে ধরা দিয়ে বাংলাদেশে চলে আসলাম। গ্রামে আসার পরে আমাকে নিয়ে যে হাসি ঠাট্টা আমি করেছিল, আজও মনে হয় যে আমি খুব লজ্জিত পেয়েছিলাম, যে মানুষে বিদেশ থেকে সোনা গয়না আনে, সে সোনা গয়না আনে না, সে বলে কেতলি নিয়ে আসছে চা বেচবো, উমার বুতে বলে চা বেচবো, আর খাইয়া কাম পাইছে না। আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টামি করেছে। বিদেশ তাইলে মানুষ ভালো কথা জিগা, আমার গ্রামের লোক আমার সাথে কথাই বলে না। কেন ওই বেটা তুই বলে ব্যাক কল মার্কা, বেটা তুই বেটা বলে স্যার কেতলি আনছো চা বেচবার লাগা, ব্যাক কল তুই কইতে নি চা বেচতে, বিদেশ গা চা বেচুর লাগে তেই নি আমার দোকানও চা বেচতে, আমার দোকানে কাম করতে, আমার দোকানে কাম করলে 5 টাকা বেতন পাইতে, ব্যাক কল বিদেশ গা চা বেচতে বানছে। হ্যাঁ, গ্রামের লোকের আমাকে সবাই হাই প্রতিপূর্ণ করলো, কেউ দাঁড়াইতে মানে সহযোগিতা
করে নাই। আমার ভিতরে আবেগ ছিল, আমি কি বিদেশি কারিগর বলবো, কোথায় আবেগ, ওই দিন আবেগ আরো বলে গেছে। আমি এই যে বাইন্দা বুন্দা থুয়ে দিছি, বিদেশ তাইসে পড়ছি, টাকা পয়সা আনি না, আমার ওয়াইফও আছে, আমার তো জীবন চলতে হবে। আবারও সেই ঢাকা আমি চলে আসলাম, সেই গাড়ি দেওয়ার, সেই পাবলিক টয়লেটের ছাদে ঘুমানো, এই পাবলিক টয়লেটের মশা, অনেক মশা, এর ভিতরে জীবন যাপন। আমার তো কোনো গড় নাই, আমার ঢাকাতে কোনো পরিবেশ নাই। বিমানবন্দরে যে এরা যে চার দোকান দেয়, ভাইয়া আমার যদি ভ্যান গাড়ির দোকান দিতাম আমার কিরম হইতো, যে একজন অফিসারের মানে যারা দায়িত্বরত আছে তাদেরকে গাড়ি, তাদেরও তো গাড়ি আছে, তাদের গাড়ি দেওয়ার পাশে কইতাম ঠিক আছে তুই যদি খরচ তো আমি বললে দেম না। সেলিম নামে একজন লোক আছে, সেলিমের কাছ থেকে 3,000 টাকা ধার নিয়ে আমি একটা ভ্যান গাড়ি কিনেছি। 3,000 টাকা পুঁজি দিয়ে কিন্তু আমার এই যাত্রা শুরু। শুধু তা না, আমি কিন্তু 6,000 টাকা বেতনের জন্য চাকরি পিছু ঘুরছি, এর পাশে আইসা আমি কিন্তু চাকরি পাই নাই। 6,000 টাকার চাকরি নেবে, আমি কিন্তু ব্যবসা শুরু করি, এই চার ব্যবসা। চার পাশাপাশি আমার আবেগটা ছিল যে আমি যদি বিদেশি চাটা বেচতাম। আমি যেদিন কেটলি রয়েছি ওই দিন আমার এত আনন্দ লাগছে, অথচ আমাকে যারা এত ব্যয় প্রতিপন্ন করছে ওই দিন আমার তো লাগছে যে আমি আকাশ জয় করে ফেলেছি, বাংলাদেশ আমার জন্য জয় হয়ে গেছে। চা বিক্রির বড় কথা না, আমি যে আজকে একটা দোকান দিতে পেরেছি এই জিনিসটা উপস্থাপন করেছি। মানুষ যখন মাটির কাপে দেখে যে এরকম কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে এই চা কোথায় বানানো শিখলো, 5 টাকার চার পাশাপাশি কিন্তু আমার এই দুবাইয়ের চাটা, সেই দিনের আবেগের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এত আনন্দিত হয়েছিলাম। চা বিক্রি করতে করতে কিন্তু ওখানে আমার আয়েগা হয়ে যেত। আমার যে ওয়াইফ, উনি কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আমার অর্ধঙ্গনী যদি উনি আমাকে সহযোগিতা না করতো আমার কিন্তু এই তুরে আসা সম্ভব হতো না। দিনের রাইতে দেখা রাত পুর পর্যন্ত করার পরে আবার সকালে ছুটে যেতাম। এ করতে করতে মানুষ কিন্তু ব্যাপকভাবে চায়ের প্রতি আগ্রহী গেছে। ওই সময় কিন্তু দুবাইয়ের চা বলতো, কাজু বাদামের চা বলতো, এটা কি রাজা মিয়ার চা, রাজকীয় চা, এই স্বাদের চা কোথায় এলো, এটা রাজা মিয়ার চা। এই শব্দটাকে আমাকে রাজা বলে করলো। 2018 দিকে তখন একজন বড় ভাই, ব্যবসায়িক মানুষ, সে বললো ঢাকা ভার্সিটির আকসু ভবনের পিছনে একটা বট গাছ আছে, এটার নিচে যদি আপনি একটা দোকান দেন তাহলে ব্যাপক চলবো। তখন আমি ভাবছিলাম যে এইটাই চালাইতে পারি না, এটা পারবো কিনা। না দেখেন তা পারবেন। তখন আমরা কিন্তু শুরু করি ভ্যান গাড়ি। যখন একটা দোকান হয়ে গেছে তখন কিন্তু আমরা দেখতেছি যে না, এয়ারপোর্টেরটাও চলতেছে, ওটাও চলতেছে, আমরা তো চালাইতে পারবো। এই আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই 2-3 ভ্যান গাড়ির ভিতরেই আমরা মিরপুরে যে অস্থায়ীভাবে তো দোকান দিচ্ছি। কারণ অস্থায়ীর বিষয়টা কি জানেন, এখানে কিন্তু আমাদের কষ্ট আছে। অস্থায়ী আপনি যতই ফেমাস হই না কেন, অস্থায়ী সে বিএপি আসলে বাসি দিলে দৌড় দিতে হয়। আমার এই চার আগুন নিয়ে কিন্তু অনেক দৌড়াইছি, দৌড়েই কিন্তু অনেক পথ অতিক্রম করা হয়েছে। ওই সময়টা আমি তখন ভাবতাম যদি আমার স্থায়ী একটা দোকান হইতো, তখন আমি মিরপুর 2-এ লাভ রোডে একটা দোকান দিই। এই 3 দোকান, এখন মতিঝিলে শুরু করে দিলাম একটা দোকান, তখন দিয়াবাড়ি শুরু করে দিলাম, 14 নম্বরে শুরু করে দিলাম, 300 ফিটে শুরু করলাম। পরে আমরা চিটাগাং দিলাম, কাজিরদিরে দিলাম, 16 শহরও দিলাম, নাসিরাবাদ শপিং কমপ্লেক্সে দিলাম। পরে কক্সবাজার লাবণী পয়েন্টে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বাস দিলেন, একটা পর্যটক দিবসে মেলা হয়, সেই জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নিলেন। আমি কি আর কক্সবাজার চিনি, আর কক্সবাজার নামই শুনতাম, আমার তো আর যাওয়া হতো না। কিন্তু ব্যবসার সুবাদে যখন কক্সবাজার গেছি, আমি দেখি আমার চা নিয়ে সিরিয়াল ধরে চা খাচ্ছে। আমরা সিলেট রিকাবি বাজারও দোকান দিয়েছি। আজকে আমি 6,000 টাকার বেতনের জন্য চাকরি পিছিয়ে দৌড়াইছি, কিন্তু বেতন চাকরি পাই না। আমার কিন্তু আজকে 72 জন কর্মচারী, 12 থেকে 28,000 টাকা বেতন দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমি কখনো মাথা নত করি নাই, কোনো কাজকে আমি অবহেলা করি নাই। আমার মনে আবেগ ছিল আমি এই বিদেশি চাটা আমি খাওয়াইতে পারলে নিজেকে করবো। মানুষ যদিও আমাকে হেয় প্রতিপন্ন করেছে, আমি সব হেয় প্রতিপন্ন বাধা অতিক্রম করে আমি এই পর্যন্ত এসেছি। আমি মনে করি লেখাপড়া মানে ঢাল, তলোয়ার। আপনার একটা ঢাল, আপনার অহংকার। আমার তো অহংকার নেই, আমার তো কোনো ঢাল নেই, তলোয়ার নেই, আমার তো সার্টিফিকেট নেই যে আমি অহংকার করতে পারি না। আপনারা তো অহংকার করতে পারেন, তাই আপনারা এই অনেকেই বলে এই সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছে, অনেকেই বলে কিসের। আমি যদি আজকে একটু মূর্খ, আমার বাবা দিন রোজে কাজ করছে, আমি যদি 12 থেকে 28,000 টাকা বেতন দিতে পারি, 72 জন কর্মচারী, আপনি তো শিক্ষিত, আপনার বাবা আপনার জন্য অনেক টাকা ব্যয় করেছে, আপনিও আমার মতো পরিশ্রম করেন, সেটা যেটাই হোক না কেন, লেখাপড়ার পাশাপাশি যে কোনো কর্মকে মূল্যায়ন করে যান, আপনি কিন্তু মূল্য
পাবেনি ইনশাল্লাহ। আমি যে ছেলে ইন্দুরের গর্ততে ধান তুলেছি, হয়তো অনেকে বুঝতে পারেন কিনা, ইন্দুরের ধান নে গর্তর ভিতরে, সেই গর্ত খুঁজে ধান এনে ভেজে ভাত খেয়েছি আমি, সেই ছেলে। আজাহারউদ্দিন থেকে কিন্তু রাজা হয়ে গেছি। মানুষ কিন্তু রাজা মামা বলে, যেহেতু আমি রাজা হয়ে গেছি, আমার ওয়াইফ রানী হয়ে গেছে, উনি পরিশ্রম করছে বিদায় কিন্তু রানী হয়ে গেছে। আমি ছেলেই তো একসময় এই পলি নিয়ে দৌড় পারেছি একটু একটু গুস্তু নেওয়ার জন্য, সেই ছেলে আজকে আমি কিন্তু নিজে একা কুরবানি দিচ্ছি, বড় কুরবানি দিয়ে মানুষকে বিলিয়ে দিচ্ছি। এটা আমার একেবারে আল্লাহর কাছ থেকে পাওয়া। আল্লাহ তাআলা আমাকে একটু করেছে, দেশের মানুষ এই চাকে গ্রহণ করেছে। দেশের মানুষ এই চা গ্রহণ না করলে হয়তো বা আমি পিছিয়ে যেতাম। নাহলে দেখেন বাংলাদেশে কিন্তু বহু চাওলা রয়েছে, অনেক দিন তার বাবা করেছে, দাদা করেছে সবাই, কিন্তু আমি 2018 থেকে আমার যাত্রা শুরু, আজকে এই 24-এর ভিতরে 28টা দোকান আমি করতে পেরেছি। এটা অনেক হ্যাপি। দেশের মানুষ ভালোকে যে এত ভালোবাসে আমি কল্পনাও করতে পারি না, নয়তো আমি কিন্তু আজকে এই পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না। আমার যদি ব্যাড রিভিউ থাকতো, মানুষ নেটে ব্যাড রিভিউ দিত। আজকে ভালোকে ভালো বলেছি বিদায় আমি এগিয়ে যেতে পেরেছি। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, আপনারা চা খেয়েছেন বিদায় কিন্তু আমি আজকে 28টা দোকানের মালিক, আজকে আমি রাজা হয়ে গেছি। নয়তো আমার কষ্টের সেই দিনেই আমার এখনও থাকতে হতো, যে কষ্ট, যে মা আমার কাপড় কিনতে 2 কাপড় জোড়া দিয়ে পড়েছে, যে বাবা মা চাউলের সাথে পানি মিশিয়ে খেয়েছে, সেভাবে যেত। আজকে আমি এই সুখ আপনারা দেখিয়েছেন, আমি কৃতজ্ঞ জানাচ্ছি দেশবাসীর প্রতি। মাননীয় স্পিকার থেকে শুরু করে মাননীয় পর্যায়ে ভিআইপি যারা আছে তাদেরকে আমি চা খাওয়াতে পারছি, সরকারি নেমে ব্যাট ট্যাগ সব দিয়েই আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের ভালোবাসা, মানুষ খেয়েছে, মা বাবার দোয়া ছিল, আজকে এগিয়ে যেতে পেরেছি। একদিন 2 দিন পর পর আসি, আমার কাছে চাটা অনেক সুন্দর। পাশে আমি আমার অফিস, আমি এখানে আপনার 6 মাস যাবত চাকরি করে, এখানে একদিন 2 দিন পর পর আসি, আমার কাছে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি জুয়েনা সুলতানা। আমাদের বিবাহ 20 বছর চলতেছে। আমাদের সংসার খুবই হ্যাপি, এখন হ্যাপি। আমার হাজবেন্ড কিন্তু বাহিরে গেছিল, ভালো কিছু করে বাংলাদেশে আসবো, কিন্তু না, সেটা তার দ্বারা হয় নাই। সেখান থেকে কিন্তু চায়ের কেটলি নিয়ে আসে, আমার জন্য কিন্তু গহনা নিয়ে আসে নাই। আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো কেন, এটা দিয়ে আমি ব্যবসা করব। মানুষ যারা দেখছিল, যারা জানছে, তারা হাস্যকরভাবে কিন্তু এটা নিয়েছিল যে বিদেশ গেছে, এখন সে বাংলাদেশে আসা চা বিক্রি করবে। আমিও একসময় সাপোর্ট দিছিলাম না, যে তুমি চা বিক্রি করবা, সবাই আমাকে ছোট ভাববে, আমি ছোট হয়ে যাব, এটা করার দরকার নাই, অন্য কোনো কাজ করো। তখন সে কিন্তু ঢাকা এসে পড়ছিল, আর আমি আমার একটা মেয়ে নিয়ে সেই বাড়িতে ছিলাম। কোনো রাত কিন্তু আমরা আলাদা থাকি নাই, তখন থেকে কিন্তু আমাদের আলাদা হওয়া হলো। এতটা আমাদের ভালোবাসা ছিল, একটা ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করতাম, একটা বালিশে আমরা ঘুমাইতাম, আর একটা থালিতেই আমরা খাবার খেতাম। আমাদের ভালোবাসা এতটা জোটে ছিল, একজন আরেকজনের ছাড়া আমরা থাকতে পারতাম না। কিন্তু আমাদের মেয়ে হলো, বড় মেয়ে, তখন মেয়ের দুধ কেনার টাকাও ছিল না। যখন মেয়ে হয়েছিল, সিজারে হয়েছিল, আমার মেয়ের হাসপাতালে টাকা দেওয়ার সমর্থ আমার হাজবেন্ডের ছিল না। তো ওখানে আসা, সে কিন্তু গাড়ি ধুইতো, অনেক চাকরি, অনেক কিছু ঘোরাফেরা করছে, পায় নাই। কিন্তু যখন গাড়ি ধুয়ে 8 দিন পর পর যাইতো, হাত পা ঘা থাকতো। আমি বলতাম এগুলা কেন, যে ডাক্তার পানি তো, তার জন্য এই গাগুলা হতো। আমাকে কখনো ওই সত্য কথাটা বলতো না। আমি তার পা ধরে কিন্তু কান্না করতাম। আল্লাহ, তারপর মা বাবা, তারপর আমার স্বামীকে আমি ততটুকু সম্মানের স্থান আমি দিই। এখন সেই পা দুটো কিন্তু খুব সুন্দর রেখেছি আমি। একদিন হঠাৎ করে আমি ঢাকা আসলাম, এসে তারে খুঁজে বার করলাম, ওখানে গিয়ে দেখি যে পাবলিক টয়লেট। তো ওই ছাদের মধ্যেই কুমা, ওখানেই টাকা তুলতো। আমি বললাম এইখানে কেন, তুমি না ভালো কাজ করো, যে তুমি সুখে থাকলেই তো হইলো। আমাকে কিন্তু কোনোদিনও কষ্ট কি জিনিস হইতে দেয় না। সবসময় এই যে রানী দেখতেছেন, সেই রানীর মতোই থাকতাম। এখন আর রানী না, সেই আগেও রানীর মতোই রাখতো আমাকে। টাকা যখন আসলাম, তার পকেটে টাকা ছিল না, আমাকে আমার মেয়েকে ভালো বিছানায় রাখবে সেটাও ছিল না। আমাদেরকে একজন
তার বন্ধু ছিল, সে মশারি, তোশক আর একটা পাটি কিনে দিয়েছিল, সেখানেই ঘুমাইছিলাম আমরা স্বামী স্ত্রী আর সন্তান। সে 1 কাপ 2 কাপ চা থেকে যে আজকে আমরা এত বিশাল, যেখানে চাকরি ছিল না আজকে কিন্তু চাকরি দিচ্ছে। চা বানানোর একটা মেশিন ছিল, চায়ের মেশিনটা কিন্তু তার নিজে হাতে তৈরি করা। এতটুক পরিশ্রম করে কিন্তু আমাদের সেই ব্যানগাড়ি থেকে এখন আমাদের 28টা ব্রাঞ্চ হয়েছে। সেই কষ্ট থেকে আমাদের সুখ ফিরে আসছে, আমাদের শান্তি, আমাদের ভালোবাসা সবকিছুই এখন আমাদের রাজা এবং কি রানীর মতোই। আমি নিজেও কিন্তু ব্যবসার কতটুক ডেভেলপ হবে, কতটুকু উপরে উঠবে সেটার জন্য আমিও চেষ্টা করতেছি। যতদিন বেঁচে থাকি আমি যেন আমার হাজব্যান্ডের পাশে চিরকাল থাকতে পারি। আর এই রাজা ব্যান্ড আমরা যেন প্রতিটা মানুষের মুখে মুখে এই চায়ের স্বাদ ধরে দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, রাজা ব্যান্ড যেন এগিয়ে যায়। আপনাদের সবার কাছে এই দোয়া। আল্লাহ হাফেজ।